আগামী 8ই ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং 3 জন কুষ্টিয়ার স্থানীয় নেতা এদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ফরমাল চার্জ দাখিলের পর কগনিজেন্স হওয়ার পর তারা যেহেতু পলাতক ছিল, তাদের পলাতক থাকার বিচার প্রক্রিয়া, যেটা অনুপস্থিতির বিচার প্রক্রিয়া, সেটা সম্পন্ন হওয়ার পর আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য নির্দিন ধার্য ছিল। আজকে আমরা ওপেনিং স্টেটমেন্ট অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। আমরা যেটা বলেছি যে এই 4 জন ব্যক্তি বাংলাদেশের একজন প্রবল প্রতাপশালী অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তির ছত্রছায়ায় থেকে মানুষকে মানুষ না মনে করে, মানুষের অধিকারের তোয়াক্কা না করে, মানুষের জীবনের তোয়াক্কা না করে, মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়ার সব ধরনের প্রক্রিয়া তারা চালিয়েছে শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এ বিষয়ে আমরা ওপেনিং স্টেটমেন্টের পূর্বে যে ফরমাল চার্জ দাখিল হয়েছে তাতে এবং চার্জ হিয়ারিংয়ের সময় বিস্তারিত উপস্থাপন করি এবং অনারেবল ট্রাইব্যুনাল সামগ্রিক দিক বিবেচনায় তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ এবং সাক্ষ্য প্রমাণ অন্যান্য বিবেচনায় নিয়ে অভিযোগ গঠন করেন। কাজেই আমরা অনারেবল ট্রাইব্যুনালকে ইতিপূর্বেই সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি, বোঝাতে পেরেছি যে এই আসামিদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত প্রাইমারি কেস আছে। এবং এখন আমরা যেটা আজকে বলেছি সেটা হচ্ছে এই সাক্ষ্য প্রমাণের সপক্ষে, আমরা এই অভিযোগের সপক্ষে যে সাক্ষ্য প্রমাণগুলো উপস্থাপন করব তাদের একটা ফিরিস্তি দিয়েছি এবং আমরা কেন বিচার চেয়েছি তার বর্ণনা দিয়েছি। সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মোট হচ্ছে 38 জন, তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে 8 জন, প্রত্যক্ষদর্শী সাক্ষী 8 জন, আহত সাক্ষী 8 জন, আন্দোলনে অংশগ্রহণকারী 8 জন, পুলিশ হচ্ছে 1 জন, সাংবাদিক 1 জন, জব্দ তালিকার সাক্ষী 2 জন, বিশেষজ্ঞ সাক্ষী 2 জন, বিশেষ তদন্তকারী কর্মকর্তা 1 জন আর তদন্তকারী কর্মকর্তা 1 জন। এছাড়াও আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপস আছে, বিশেষজ্ঞ রিপোর্ট আছে, ফরেনসিক রিপোর্ট আছে এবং সাক্ষ্য অর্থাৎ সরাসরি যারা অনারেবল ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন। আমরা আরও বলেছি যে আমাদের 2টো মামলা ওই কোর্টে চলমান আছে। একটা আশুলিয়ায় যে লাশ পোড়ানোর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মামলা, এবং আবু সাঈদের মামলা পেন্ডিং আছে, এই মামলার শেষ পর্যায়ে। এছাড়াও 30 তারিখে আরও একটা মামলার ওপেনিং স্টেটমেন্ট আছে। কাজেই এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করে পরের সপ্তাহে আমরা উপস্থাপন করব। এই বিবেচনায় আগামী 8ই ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে বোধহয় আমার একটা কথা বলতে ছুটে গেছে, সেটা হচ্ছে সিডিআর এখন ঊর্ধ্বতন, উনি মাহবুবুল আলম হানিফ সাহেব আওয়ামী লীগের একজন পদাধিকারী ব্যক্তি এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমাদের পত্রপত্রিকার মাধ্যমে আমরা পেয়েছি, তার ভিডিও ক্লিপসে পেয়েছি। এছাড়াও তিনি নিয়মিত এই যে অন্য 3 জন আসামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন, এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন, এবং আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার সেইখানে আরেকজন অ্যাকিউজড যেটা 30 তারিখে আছে, সেই মামলার ফোন আলাপ এবং শেখ হাসিনার বক্তব্যের সাথে এর মামলার একটা স্ট্রং নেক্সাস পেয়েছে সার্বিক বিবেচনায়। এবং এদের নির্দেশ ছাড়া আপনারা গত 15 বছরে দেখেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নেতাদের নির্দেশনার বাইরে কোনো কিছু করত না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আইনটা হচ্ছে ডিরেক্টরি, কারণ আপনারা দেখবেন যে আইনে বলা আছে যে 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে। আপিল কি নিষ্পত্তি সম্ভব? আপিল করতে হবে 30 দিন, নিষ্পত্তি করতে হবে 60 দিনের মধ্যে। এটা হয়েছে? কোনো আপিল নিষ্পত্তি হয়নি, কারণ এটা হচ্ছে ডিরেক্টরি অর্ডার। আমরা আমাদের যে বক্তব্য উপস্থাপন করেছি সেই বক্তব্য রায় আসছে। ডিফেন্স যিনি লয়ার তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো আসছে।
আমি আমাদের বক্তব্য বারবার বলেছি, আজ ডিফেন্সের কি বক্তব্য আসছে সেটা আপনারা দেখেছেন। তারপর আমি বলি, ওনাদের মূল বক্তব্য ছিল যে এই বক্তব্য শেখ হাসিনা কোনো আদেশ দেন নাই, এবং শেখ হাসিনার আদেশ সংক্রান্ত যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, বাবু সাইদের কিলিং সংক্রান্ত যে বক্তব্য, সেগুলো এআই জেনারেটেড, এটাই ওনাদের মূল বক্তব্য ছিল। এর সাথেও আরেকটা বক্তব্য ছিল, বাংলাদেশে যে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হয়েছে, এই ওপিনিয়নগুলো যেহেতু পরবর্তী সরকার, শেখ হাসিনা সরকারের পরবর্তী সরকার, কাজে এই সরকারের কর্মকর্তা হয়তো রিপোর্টটা নিরপেক্ষ দেন নাই, তৃতীয় পক্ষ দ্বারা পরীক্ষা করা দরকার ছিল। এ ব্যাপারে আমরা জবাবও দিয়েছি, সাক্ষ্য প্রমাণও দিয়েছি। সেটা হচ্ছে, এটা ব্রিটিশ BBC, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এই অর্ডারগুলা, এই ভয়েসটা তার নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান ইয়ার শর্ট দ্বারা পরীক্ষা করিয়েছেন, এবং তার ডকুমেন্টও আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম। আর জাজমেন্টের ব্যাপারে বলছেন যে এই কথাগুলাই আছে, এর বাইরে আমরা যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি তার বাইরে কোনো বক্তব্য নাই জাজমেন্টে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই জাজমেন্ট হয়েছে। এখানে আমরা, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমি ট্রাইব্যুনালে আমার ওপেনিং স্টেটমেন্টের বলেছি, এই বিষয়টা খুব ক্লিয়ার করেছি যে এইখানে আমরা শুধুমাত্র কমান্ড রেসপন্সিবিলিটি সেকশন 4(2) যারা নেতৃত্বের দায় যাদের, তাদেরকে আসামি করেছি, এবং যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা বা পুলিশ অফিসার যারা গুলি করেছেন, যারা হত্যা করেছে, হত্যায় সহায়তা করেছে, তাদের বিচার ইতিমধ্যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে দ্রুত বিচার আইনে হবে, তাদের অনুসন্ধান চলছে। এটা বাংলাদেশের এই আইনই আমাদেরকে পারমিশন দেওয়া আছে যে লার্নেড চিফ প্রসিকিউটর উইল ডিসাইড কোন অংশটুকু নেতৃত্বের দায়ের অংশটুকু এখানে বিচার করতে পারেন, বাকিটা লোয়ার কোর্টে ট্রায়াল হতে পারে, এটা কোনো বাধা নেই। এখন যদি আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর একদিন আপনাদেরকে বলেছিলেন যে আমরা যদি সবারই বিচার করি তাহলে হয়তো 20 বছর লাগবে, এবং 20 বছরের সাক্ষ্য প্রমাণ হয়তো অনেক 20 বছরের সাক্ষ্য প্রমাণ হয়তো অনেক নষ্ট হয়ে যাবে। আমরা ন্যায় বিচার চাই, সকলের জন্য ন্যায় বিচার, যেমন প্রসিকিউশন চাই, আসামিরাও ন্যায় বিচার চাইবে, এটাই স্বাভাবিক। আমরা ভিকটিমরাও যেমন চাইবে। আমরা আইনানুগভাবেই বিচার প্রক্রিয়া অনুসরণ করছি, এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটছে না। কারো বিচার ট্রাইব্যুনালে কোনো অংশের বিচার হওয়া আর কারো অংশ সাধারণ আইনে বিচার হওয়া, এটাতে আইনের কোনো ব্যত্যয় ঘটছে না। আইনের পিক অ্যান্ড চুজ বলার কোনো সুযোগ নাই। আমাদের আইনের বিচার হচ্ছে যে আইনে বিচার হচ্ছে সেই আইনের উপাদানটা আছে কিনা সেইটা বলার এখতিয়ার তাদের আছে। প্রত্যেকটা মামলা তার নিজস্ব গতিতে, নিজস্ব ঘটনার প্রেক্ষিতে এবং পারিপার্শ্বিকতায় বিচার হবে।